প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। প্রায়শই ছাত্রদল এবং যুবদল এমনকি বিএনপি নিয়ে নেতিবাচক এপিসোড বানাতে হয়। আসলে ইন্টেনশন ওটি থাকে না, বাট পরিস্থিতি এমন হয়ে পড়ে যে বানানো এপিসোডটি বা কন্টেন্টটি নেতিবাচক বলে মনে হয়, কারণ তাদের সম্পর্কে নেতিবাচক খবরই বেশি পাচ্ছি। দুঃখজনক হলো সত্যি বিষয়টি। তো প্রিয় দর্শক শ্রোতা, আজ এক ছাত্রদল নেতাকে নিয়ে কথা বলবো এপিসোডে। তো তিনি একটি ব্যতিক্রম। ছাত্র দলে তার মতো আরও এমন কজন আছেন আমি জানি না, বা আদৌ আছেন কিনা সেই সন্দেহটি কিন্তু আমার আছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে আসছি। তো প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমাদের এটি জানাই আছে যে যুবদলের কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গতা এসেছে বা পূর্ণাঙ্গ কমিটি হয়ে গেছে। সামনে সিটি কর্পোরেশন নির্বাচন আছে। সব দলেরই বিএনপি সহ এই বিষয়ে তোড়জোড় আছে, তথা বিভিন্ন অঙ্গ সংগঠনগুলোর গঠন এইসব বিষয়ে সবাই কাজ করছে সিরিয়াসলি, বিএনপি তো বটেই। আর তার আগে এখন আশু যেই বিষয়টি দাঁড়িয়েছে সেটি হলো ঢাকা মহানগর দক্ষিণের যুবদলের নতুন কমিটি নিয়ে কথা হচ্ছে। আর সেই কমিটির নতুন নেতৃত্ব নিয়ে, সম্ভাব্য নেতৃত্ব নিয়েও ব্যাপক আলোচনা আছে বিএনপির মধ্যে এবং রাজনীতির সঙ্গে সচেতন সকলের মধ্যেই। এক ধরনের আলাপ আলোচনা, সতর্কতা এইসব আছে যুবদলের মহানগর দক্ষিণের নবগঠিত বা গঠিতব্য কমিটি নিয়ে। তো সেই কমিটিকে লিড দিতে পারেন সভাপতি পদটির জন্য সেই কমিটির, যার নামটি আলোচনায় এসেছে, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি। তাকে যুবদলের মহানগর দক্ষিণের সভাপতি করবার কথা ভাবা হচ্ছে। আর এই ভাবনাটি এসেছে আসলে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে এবং রাজনীতি সচেতন অনেকের মধ্যে আলোচনায় আছে বিষয়টি। তো সাধারণত আমরা যেটি জানি, কোনো কমিটিতে সভাপতি কিংবা সাধারণ সম্পাদকের মতো পদগুলো পেতে হলে প্রচলিত অর্থে যা দরকার হয়, ব্যাপক লবিং দরকার হয়, তোষামত দরকার হয়, অনেক কিছু দরকার হয়। তো যেই নেতার কথা বলছিলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলামের কথা বলছিলাম। তো আসলাম এই ক্যাটাগরিতে পড়েন না, কারণ এদিক থেকে আসলাম একেবারেই অযোগ্য। আসলাম তেমন লবিং করেননি বললেই চলে। আসলামের খাতায় বা ডায়েরিতে হয়তো সেগুলো নেই। দৌড়ঝাঁপ করেননি, তোষামত খুব একটা করেন না। তো তাই আসলামের নামটি আসলে ব্যতিক্রম বলা যাবে। আর আসলামের নামটি আসলোই বা কেন, যার এই যোগ্যতাগুলো নাই। আর প্রচলিত যোগ্যতাগুলো ছাড়া এইসব জায়গায় যাওয়া বেশ কঠিন এখন। তো প্রিয় দর্শক শ্রোতা, বিশেষ কারণে আসলামের নাম এসেছে। ওইসব যোগ্যতা না থাকা সত্ত্বেও সেই কারণগুলোর কথা আমি একে একে ব্যাখ্যা করবো আপনাদের কাছে। এবং এই আলোচনা আমাদের আসলে বেশ কিছু বিষয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে ছাত্র রাজনীতি, যুব রাজনীতি তথা মেইন স্ট্রিম রাজনীতিতে কি চলছে, আর কারা নেতৃত্ব দিচ্ছেন, নেতৃত্বের গুণাবলী কি হওয়া উচিত, ব্যতিক্রমী কিছু হলে সেটি কি হতে পারে, এই বিষয়গুলো কভার করবো আলোচনায়। তো সঙ্গে থাকবার জন্য আগাম ধন্যবাদ জানিয়ে রাখছি। তো আসলাম সম্পর্কে কথা বলছিলাম। আসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কশাস্ত্রে অনার্স এবং মাস্টার্স করেছেন। শুধু তাই না, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এক্সিকিউটিভ MBAও শেষ করেছেন। তো আসলামের গ্রামের বাড়ি বরগুনা জেলার বেতাগী থানায়। মধ্যবিত্ত পরিবারের সন্তান, মোটেই ধনাঢ্য না। তাই ঢাকা শহরে থাকা, খাওয়া, খরচ জোগানো সহজ না, তার জন্য সহজ ছিল না। কিন্তু আসলাম যে পদ ধারণ করতেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি ছিলেন, অনেক দিন থেকেই ছিলেন। তো আসলামের এই ঢাকা শহরে থাকা, খাওয়া, মেস ভাড়া দেওয়া এইসব খুব বেশি ডিফিকাল্ট হওয়ার কথা ছিল না, বাট আসলামের জন্য আসলেই ডিফিকাল্ট ছিল। তো আসলাম সম্পর্কে আরও কিছু বিষয় বলে নিতে হবে। 1/11 পরবর্তী সময়ে 1/11 থেকে শুরু করে
হাসিনার পুরো শাসন আমল, আওয়ামী লীগের আমলটির কথা বলছি, আসলাম নানাভাবে সরকারি দল তখনকার আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ, মূল দল এবং পুলিশের মোকাবেলা করেছেন অনেকবার এবং তাকে অনেক মূল্য দিতে হয়েছে। শারীরিকভাবে আক্রমণের শিকার হয়েছেন বেশ কয়েকবার। বিশেষভাবে 2006-তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তখন তিনি পড়ছিলেন ছাত্র, গণিত বিভাগে, সেখানে ছাত্রলীগ তার উপর হামলা করে তিনি গুরুতর আহত হন। 2006-এর কথা বলছি। 2011-তে ঢাকায় হরতাল চলাকালে ছাত্রলীগ এবং পুলিশ, এই দুই লীগের, বলা ভালো পুলিশ লীগ এবং ছাত্রলীগ, এই দুই লীগের আক্রমণের শিকার হন আসলাম এবং তার হাত ভেঙে যায় সেই সময়। 2017-তে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন পুরান ঢাকায় আদালত পাড়ায় যাচ্ছিলেন হাজিরা দিতে, সেখানে আসলাম উপস্থিত ছিলেন এবং আসলামের উপর ইট দিয়ে আক্রমণ হয়। ইটের আঘাতে আসলামের কানের পর্দা ফেটে যায়। সেই সময় আসলামকে চিকিৎসা নিতে হয়েছে বেশ কয়েকদিন। তো আসলাম কখনো রাজপথ ছাড়েননি। এই সংগ্রামী জীবন আসলাম বেছেই নিয়েছিলেন একেবারে শুরু থেকেই। কলেজ লাইফ থেকেই আসলাম, কথা প্রসঙ্গে বলছি, জাতীয়তাবাদী রাজনীতির প্রতি ঝুঁকে গিয়েছিলেন। তো সেটি তিনি বিশ্ববিদ্যালয়ে ছাড়তে পারেননি, আর যে কোনো পরিস্থিতিতে তিনি রাজপথে ছিলেন। অর্থাৎ রাজপথের সংগ্রাম, আন্দোলন, সরকারি বেসরকারি নানা বাহিনীর মোকাবেলা, এই সব কিছুর মাঝখানে আসলাম দাঁড়িয়েছিলেন। আন্দোলন সংগ্রামের একটি প্রতীক হয়ে উঠতে পেরেছিলেন আসলাম। তো আসলাম 2023-এ 28 অক্টোবর যে মহাসমাবেশ ছিল, সেই মহাসমাবেশের সময় এবং 29 জুলাইয়ের অবস্থান কর্মসূচির সময় আসলাম গুলিবিদ্ধ হয়েছিলেন, জীবন প্রায় হারিয়ে ফেলেছিলেন, কিন্তু তারপরও রাজপথ ছাড়েননি। আর 2023-এর পরে বিরোধী দল তথা বিএনপি, জামায়াত, সবার উপরেই আওয়ামী লীগ সরকার যে দমন পীড়ন চালিয়েছিল এবং দমন পীড়নের মাত্রা যখন সীমা অতিক্রম করছিল, সেই সময়টি তো আসলাম কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইউনিট নিয়ে তার, এবং রাজপথে ছিলেন সফলভাবে। প্রতিটি আন্দোলন সংগ্রামে আসলামের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তখন থেকেও আসলাম বিভিন্ন মহলে এই নামটি আলোচিত হয়েছে যে সত্যিকার অর্থে এই ছেলেটি দলের জন্য কাজ করছে, জীবনের মায়া করছে না, কোনো কিছুর পরোয়া করছে না, লোভ লালসার বাইরে আছে ছেলেটি, তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছিল। আচ্ছা, তো এখন সেই সব কারণেই আসলে আসলামের নামটি মহানগর দক্ষিণের যুবদল সভাপতির নামে, অর্থাৎ সভাপতির পদটির জন্য তার নাম আলোচিত হচ্ছে সব মহলে, যেটি বলছিলাম শুরুতে। তো আসলামের আরও কতগুলো দিক আছে যেগুলো আলোচনা না করলে এই এপিসোড অপূর্ণাঙ্গ থেকে যাবে। তো এতক্ষণ যা বলছিলাম, অনেকের কাছে মনে হতে পারে এটি তো রাজনীতিবিদদের, যারাই রাজনীতি করেন, হতে পারে ছাত্র রাজনীতি, যুব রাজনীতি কিংবা মূল দলের রাজনীতি, রাজনীতিবিদদের জন্য এটি একটি স্বাভাবিক ব্যাপার, এটি হবেই, রাজপথেই থাকতে হবে, রাজপথের সক্রিয়তা প্রমাণ করতে হবে, জুলুম হবে, আহত হবেন, এগুলো তো স্বাভাবিক ব্যাপার, অনেকের কাছে এরকম মনে হতে পারে। তো আসলামের আরও কতগুলো বিশেষ দিক আছে, যেই দিকগুলো আসলামকে প্রচলিত ছাত্র রাজনীতির ঊর্ধ্বে তুলে ধরে। প্রচলিত ছাত্র রাজনীতিতে আমরা কিন্তু এমন গল্প, আসলামের যে গল্পগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, সচরাচর আপনারা শুনবেন না, দেখবেন না। তো সেটি হলো, আসলাম ঢাকা শহরে তার খরচ নির্বাহ করবার জন্যে 5 থেকে 6টি প্রাইভেট টিউশন অফার করতেন বিভিন্ন বাসায় গিয়ে, বিভিন্ন জায়গায় অনেক দিন থেকেই করতেন এবং এখনও করছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়টি কিন্তু সবচেয়ে মূল জায়গা আমার আলোচনা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি, এখন তিনি সাবেক, দরকার হয় না মানুষের বাসায় গিয়ে 5টা টিউশন করে কিছু টাকা কামিয়ে ঢাকায় খরচ জোগানো, বেঁচে থাকা, কিংবা পরিবারকে সাহায্য করেন কিনা জানি না, করতে হয় কিনা। তো এই যে বিষয়টি, এটি একটি ব্যতিক্রমী বিষয়। বহু বছর থেকে আমরা শুনিনি যে কোনো ছাত্র নেতা যারা কোনো বড় পদে ছিলেন, বড় পদে আছেন, খরচ নির্বাহ করবার জন্যে বাসায় বাসায় গিয়ে প্রাইভেট টিউশন অফার করেছেন। এটি খুব বেশি আমাদের জানা নেই। হ্যাঁ, কর্মীদের অনেকের এমন জীবন আছে, কিন্তু নেতাদের আছে এটি খুব বেশি আমরা জানি না, শুনিনি। তো না থাকলে তারা কি করছেন? এমনকি ছাত্র নেতা থাকা অবস্থায় ঢাকায় অনেকের ফ্ল্যাট হয়েছে,
শুধু ফ্ল্যাট হয়নি, গাড়ি হয়েছে, আরও অনেক কিছু হয়েছে, ব্যবসা হয়েছে। শুধু এই বিষয়ে ছাত্র শিবিরের নেতৃস্থানীয়রা, তাদের নামগুলো কখনো আলোচনায় আসেনি, কখনোই না। এমনকি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র দল, যুব দল, বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠন থেকে শুরু করে মূল দল, তাদের অনেকের নাম এসেছে চাঁদাবাজিতে, দখলদারিত্ব, চাঁদাবাজি, বালুমহাল, জলমহাল, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, রেল স্টেশন, সব জায়গায় চাঁদাবাজির অভিযোগ তাদের বিরুদ্ধে এসেছে। কিন্তু ছাত্র শিবিরের নেতৃস্থানীয়দের বিরুদ্ধে আমার মনে হয় একটি অভিযোগ আসেনি এই বিষয়ে। যদি এক দুটো হয়ে থাকে অ্যাক্সিডেন্ট হবে আমি বলবো, যেহেতু আমি উদাহরণ দিতে পারছি না। আচ্ছা, বাট ছাত্রদল, যুবদল, বিএনপি এদের অবস্থা নিয়ন্ত্রণের বাইরে ছিল। এখনও যে খুব বেশি নিয়ন্ত্রণে আছে তা না, সেটির প্রমাণ হলো কয়েক হাজার নেতাকর্মীকে দলের পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছিল। আমার এটি বানিয়ে বলবার দরকার নেই, বাড়িয়ে বলবার দরকার নেই, এটি গণমাধ্যম সাক্ষী, সব সূত্র আছে, আপনারাও জানেন প্রিয় দর্শক। তো সেখানে ছাত্র দলের একজন নেতা, প্রভাবশালী যথেষ্টই বলবো, তিনি প্রাইভেট টিউশন করে জীবিকা নির্বাহ করেন ঢাকা শহরে। এইটি আলোচনার বিষয়, বাকি বিষয়গুলো আলোচনার তেমন না আসলে। তো প্রিয় দর্শক শ্রোতা, আসলাম ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে ভালো করবেন, যুবদল হয়ে তার জন্য শুভকামনা থাকলো। হয়তো তিনি যুবদল মহানগর দক্ষিণের সভাপতিও হয়ে যাবেন, পরবর্তীতে মূল দল হয়ে হয়তো জাতীয় রাজনীতিতে তার আবির্ভাব হবে। আর তিনি যেই জায়গায় আছেন, যে অবস্থানে আছেন, যেই মানসিকতা ধারণ করেন, যদি এইসব বজায় রাখতে পারেন, আগামী দিনে আমরা একজন সৎ রাজনীতিবিদ পাব মনে করছি জাতীয় রাজনীতিতে। আর ছাত্র দলের বাকিদের আসলামকে অনুকরণ করবার অনেক কিছু আছে। আসলাম নিজেকে একটি রোল মডেল বানিয়েছেন, তো তাতে কোনো লাভ নেই যদি অন্যরা আসলামকে ফলো না করেন, এই রোল মডেলকে অনুকরণ না করেন। করবার দরকার আছে। আমি মনে করি প্রধানমন্ত্রীর উচিত আসলামকে, আসলামের কর্মকাণ্ডকে, আসলামের এই লাইফস্টাইলকে ছাত্র দলের কাছে বেশি বেশি করে তুলে ধরা, যুব দলের কাছে বেশি বেশি করে তুলে ধরা, এমনকি ছাত্র দলের জন্য সেমিনার, সিম্পোজিয়াম, মোটিভেশনাল স্পিচ, এইসব কাজে আসলামকে ব্যবহার করা, যাতে আসলাম তার এই ভালো গুণাবলীগুলো নিয়ে ছাত্র দলের, যুব দলের অন্যান্যের কাছে পৌঁছতে পারেন এবং তাকে অনুকরণের আদর্শ মনে করতে পারেন। এবং যদি সেটি করতে পারেন তাহলে ছাত্র দলের জন্য ভালো হবে, ছাত্র দলের আগামী দিনের রাজনীতি স্মুথ হবে এবং যেই বদনাম তারা এখন বয়ে বেড়াচ্ছেন সেটি থেকে কিছুটা হলেও তারা মুক্তি পাবেন। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন, এতক্ষণ সঙ্গে থাকবেন।